নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2019 সালের লোকসভার যেদিন ভোট ছিল ব্যারাকপুর কেন্দ্রে, সেদিনকে সকাল থেকে টিভির পর্দায় একটা ছবি আপনারা বারে বারে দেখেছেন যে ব্যারাকপুরে কোনো একটি জায়গায় মানুষ ভোট দিতে পারছে না বলে এরকম অভিযোগ উঠেছিল বলে বিজেপি প্রার্থী অর্জুন সিং সেখানে গিয়েছিলেন এবং তৃণমূলের লোকজন অর্জুনকে দেখে তাড়া করায় অর্জুন দৌড়তে দৌড়তে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তো সেই ছবি সারাদিন ধরেই চলে, দেখানো হয়েছিল এবং পরবর্তীকালে বিকেলে ভোট শেষের পরে অর্জুনের একটি ডায়লগও সবার মনে আছে। ওই ঘটনার পরে অর্জুন বলেছিলেন যে আমি জিতে গিয়েছি। তো সোমবার দিনও সেই ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী ছিলেন অর্জুন সিং, সেখানে লোকসভা ভোট ছিল এবং সকাল থেকে বীজপুরে যেটা চিত্রটা দেখা গিয়েছিল, অর্জুন সিং বীজপুরে যেতে সেখানে তাকে দেখেই তৃণমূলের লোকজন তাকে তাড়া করে এবং হইচই করে বিক্ষোভ দেখান, স্লোগান দেন এবং অর্জুনকে গো ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করেন। তো সেই ছবি নিয়েও হুলস্থুল পড়েছিল। অর্জুন তারপরে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় যখন গেছে, তৃণমূলের লোকজন তাকে দেখে গো ব্যাক স্লোগান দিয়েছে, সমর্থকরা অনেক জায়গাতেই তাকে এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এই চিত্র ধরা পড়েছিল, কিন্তু একটা জিনিস অনুপস্থিত ছিল, সেটা হচ্ছে 19 সালের অর্জুনের সেই ডায়লগ। সোমবার দিন কিন্তু ব্যারাকপুরের নির্বাচন শেষে অর্জুনের সেই ডায়লগটা শোনা যায়নি যে আমি জিতে গিয়েছি। তো এবার অনেকেই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে অর্জুনের লড়াইটা গতবার ছিল দীনেশ ত্রিবেদীর সঙ্গে, এবার লড়াইটা অনেক কঠিন। অর্জুন সেটা নিজেও জানতেন, কারণ এবার তার সঙ্গে পার্থ ভৌমিক লড়ছেন এবং শুধু লড়ছেন না, পার্থ ভৌমিকের সঙ্গে আরও যে দুজন রয়েছেন, যে দুই বিধায়ক তৃণমূলের রয়েছেন, তারা অর্জুনের কি বলে চরম শত্রু, অর্জুনের চরম বিরোধী। সেই সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক এবং বীজপুরের বিধায়ক, তারা এবার আদা জল খেয়ে নেমেছিলেন অর্জুনকে হারানোর জন্য। দুই বিধায়ককে দল 4টি বিধানসভার দায়িত্ব দিয়েছিল প্রচারের এবং সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার জন্য। সেই বিধায়করা সকাল থেকেই তাদের অনুগামীরা সক্রিয় ছিলেন যে অর্জুনকে যেখানেই দেখবেন তারা এইভাবে স্লোগান দিয়ে তাকে অর্জুনকে বুথ এলাকাতে যাতে তিনি কোনো রকম ভোটারদের প্রভাবিত করতে না পারেন সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এইটা তারা সাকসেসফুলি করেছেন। অর্জুন যেখানেই গেছে তারা সেখানে অর্জুনকে দেখে বিক্ষোভ করেছে, স্লোগান দিয়েছে। তো যেটা হচ্ছে যে অর্জুন এটার পরে কিন্তু সেই আত্মপ্রত্যয় তিনি দেখাতে পারেননি বা প্রত্যয়ের সঙ্গে সেটা বলতে পারেননি যে আমি জিতে গিয়েছি। কারণ এবার অনেকেই মনে করেছিলেন যে এবার ভোট প্রচারের সময় থেকেই কিন্তু ব্যারাকপুর ছিল অনেক শান্ত, কারণ রাজনীতি পর্যবেক্ষকদের মতে যে দীনেশ ত্রিবেদী পার্থ ভৌমিক এক নন। কারণ অর্জুন জানেন যে এইবার ব্যারাকপুরে যে ঘটনা, সেখানে যদি 2টি বোম পড়ে, যদি বিজেপির তরফে 2টি বোম মারা হয়, তাহলে পার্থ ভৌমিকের যারা অনুগামী তারা কিন্তু 4টি বোম ফেলবে। তাই সেই শক্তির নিরিখে সেই শক্তি যাচাই করে এবার তো কেউ কোনো গোলমালে যায়নি। যদিও ভোটের পরে কিছু কিছু টুকরো টুকরো গোলমালের খবর এসছে। মঙ্গলবার দিন বীজপুরে কিছু সংঘর্ষের খবর এসছে তৃণমূল বিজেপির, এবং আমডাঙ্গাতেও সোমবার দিন সন্ধ্যেবেলায় কিছু বিক্ষোভ হয়েছে, সেখানে পুলিশ কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। সেটা অবশ্য অন্য বিষয় নিয়ে অনেকের অভিযোগ ছিল তারা ভোট দিতে পারেননি সেই কারণে। তো এবার অর্জুনের লড়াই যে তারা কিছুটা স্তব্ধ করে দেবে, অর্জুন যে কিছুটা বিরুদ্ধাচরণ তার বিরুদ্ধে হবে সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী, সেটা অর্জুন আগাম জানতেন। কারণ তৃণমূলে যোগদান করার আগে থেকেই তারা অর্জুনের চরম বিরোধিতা করছিলেন এবং তারা চাইছিলেন যে অর্জুনকে যাতে দল টিকিট না দেয়, এবং দল হয়তো তাদের কথা মতোই অর্জুনকে বসিয়ে দিয়ে এবার পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হয়েছিল। ফলে অর্জুন গিয়ে বিজেপিতে নাম লিখিয়ে ফের আবার টিকিট নেন। কিন্তু লড়াই কঠিন এবং হয়েছে, এবং অর্জুন যেহেতু সেই প্রত্যাশার সঙ্গে বলতে পারছেন না যে আমি জিতছি, তাই অনেকেই মনে করছেন বা অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন তাহলে কি অর্জুন সোমবারের ভোটের পরে অর্জুন সিংকে কি এক্স এমপি এই লেটারহেড ছাপানোর ব্যাপারে তাকে চিন্তাভাবনা করতে হবে, এরকমই মতামত লোকজন বলছেন। জানি না কী হবে, সেটা ভোটের ফল দেখলে বোঝা যাবে। দ্বিতীয় যে প্রার্থী বা যে ডাকাবুকো এমপির কথায় আসবো, তিনি লকেট চট্টোপাধ্যায়, হুগলিতে। আপনারা জানেন যে এবার হুগলিতে লকেটের টিকিট নিয়ে অনেক রকম প্রশ্ন উঠেছিল, লকেটকে টিকিট দেওয়া হবে কিনা সেই নিয়ে। শেষ পর্যন্ত দল তাকে জয়ী এমপি হিসাবে হুগলিতেই টিকিট দিয়েছে। কিন্তু লকেটের ক্ষেত্রে অনেকটা যেটা হয়েছিল, লকেটের দলের অন্দরে ক্ষোভ ছিল, অনেক নেতার দলের যারা হুগলিতে রয়েছেন তারা চাননি যে লকেট এবার নির্বাচনে লড়াই করুন। তাদের একটা অভিযোগ ছিল লকেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে লকেটের কেন্দ্রে অনুপস্থিতি, তাকে কেন্দ্রে দেখা যায় না, কেন্দ্রের কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামে তিনি থাকেন না, মাঝে মধ্যেই তিনি উধাও হয়ে যান, দিল্লিতে চলে যান, এদিক ওদিক চলে যান।
তো এই নিয়ে বিস্তর ক্ষোভ অভিযোগ ছিল, দলে দিল্লির কাছেও সেসব অভিযোগ জমা পড়েছিল। তাই অনেকে ভেবেছিলেন তো লকেটকে টিকিট দেবে না বা লকেটকে অন্যত্র কোনো সরানো হবে। কিছুদিন আগে ভোট তখনও ঘোষণা হয়নি, লকেটের কেন্দ্রে দুই বিজেপি প্রার্থী, বিজেপির সিম্বল নিয়ে দুই প্রার্থীর নামে দেয়ালও লেখা হয়েছিল, মাঝখানে লকেটের নামে নিখোঁজ সাংসদ বলে পোস্টারও পড়েছিল। এইসব বিতর্কের মধ্যেই অবশ্য লকেট শেষ পর্যন্ত টিকিট পান এবং লড়াই করেন। তো 19 সালে ভোটের দিন লকেটকে একটা ভূমিকায় দেখা গিয়েছিল। অনেকেই দেখেছিলেন যে লকেট বিভিন্ন জায়গাতে, হুগলির যে লোকসভা কেন্দ্র তার বিভিন্ন জায়গাতে লকেট ঘুরেছেন, চষেছেন এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি বারবার অভিযোগ করেছেন এবং লকেটকে নিয়ে কোনো কোনো জায়গায় বিক্ষোভ হয়েছিল, তৃণমূল লোকজন বিক্ষোভ দেখেছি, কিন্তু লকেট বলেছেন যে আমি পথেই থাকবো এবং পথে থেকেই লড়াই করব, তৃণমূল যাতে কোনো রকম ছাপ্পা ভোট দিতে না পারে। তাকে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়লেও তিনি সেইভাবেই তার কাজ চালিয়ে গেছেন বিকেল পর্যন্ত এবং শেষ পর্যন্ত লকেট জয়ের হাসি হেসেছিলেন। এবারও কিন্তু লকেটকে সেই বিক্ষোভের মুখে পড়তে হলো। লকেট এবার মূলত ধনেখালি থেকেই সকালবেলা শুরু করেছিলেন, কিন্তু যেখানেই তিনি গিয়েছেন সেখানেই তৃণমূল কর্মীরা তাকে, বিশেষ করে মহিলারা লকেটকে দেখে বিক্ষোভ দেখিয়েছেন। লকেটও পাল্টা সমর্থকদের নিয়ে লকেটের সমর্থকরাও পাল্টা বিক্ষোভ দেখিয়েছেন। লকেটও বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন, কোনো কোনো জায়গায় ওড়না দিয়ে তিনি বিজেপির পতাকা ওড়ানোর মতো তিনি করেছেন। এইসব ঘটনা ঘটেছে, কিন্তু লকেট দিনের শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন যে তৃণমূল ধনেখালি তৃণমূলের গড়, সেখানে তারা গোলমাল পাকানোর যে চেষ্টা করেছিল সেটা আমি রুখে দিয়েছি। তাই তিনি স্বস্তিতে এবং তিনি আবার জিতবেন এবং জয়ের ব্যবধান বাড়বেন বলে তিনি আত্মপ্রত্যয় দেখিয়েছেন। তো লকেট হয়তো জানেন না বিপরীত চিত্রটা, কারণ লকেটের প্রতিদ্বন্দ্বী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি সকাল থেকে খুব একটা বেরোননি, কারণ তৃণমূল সূত্রে যেটা খবর তিনি পার্টি বিশেষ ছিলেন। দুপুরের পর থেকে রচনা বেরিয়েছে এবং রচনা মূলত সেখানেই গিয়েছিলেন যেখানে রচনা নির্বাচনী প্রচারে যেতে পারেননি। সেখানে তার একটা আশ্বাস ছিল যে নির্বাচনী প্রচারে যেতে না পারলেও তিনি ভোটের দিন যাবেন, ভোটারদের সঙ্গে দেখা করবেন। তো রচনা দুপুর থেকে যখন একের পর এক বুথে যেতে থাকেন, সেই ধনেখালি বলুন, পান্ডুয়া বলুন, বলাগড়, বিভিন্ন জায়গায় যখন রচনা যান, সেখানে কিন্তু রচনাকে দেখে তার ফ্যানদের যে ভিড়, কোনো কোনো স্কুলের মাঠে একবার মেলার মতো দাঁড়িয়ে গেছিল। অনেকেরই আবদার যে দিদি নাম্বার 1 তার সঙ্গে একটা সেলফি তুলবেন। এমনকি তিন্নাসিয়ার হাই স্কুলের যে প্রিজাইডিং অফিসার ছিল রচনা, সেই বুথে ঢুকতে চাইছিলেন না, তিনি বেরিয়ে যাচ্ছিলেন। সেই প্রিজাইডিং অফিসার অনুরোধে তিনি সেই বুথে যান এবং প্রিজাইডিং অফিসার তার সঙ্গে সেলফি তোলেন। যেভাবে রচনা বিভিন্ন জায়গায় গিয়েছেন, ঘুরেছেন এবং তার সঙ্গে মহিলারা বা অল্প বয়সী যুবতীরা সেলফি তোলার জন্য হিড়িক দেখিয়েছে বা তাকে ঘিরে একেবারে জমাট বেঁধেছে তার ফ্যানদের। একেবারে আশ্চর্যজনক, রচনা নিজেও বুঝতে পারেননি যে এইভাবে ভোটাররা তার সঙ্গে চলে আসবেন। তো এই ছবিটা লকেট চট্টোপাধ্যায় দেখেছেন বা জেনেছেন কিনা আমি জানি না। যদি এই ছবির প্রতিফলন বাক্সে ঘটে থাকে তাহলে রাজনীতি পর্যবেক্ষকদের মত যে লকেট চট্টোপাধ্যায়কে বোধহয় এক্স-এমপির প্যাটটা ছেপে নিতে হবে খুব শীঘ্রই। তো এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, হুগলিতে যখন তিনি পার্টি নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাদের বলেছিলেন যে রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির লোক নন, তাই তাকে সাপোর্ট দিতে হবে বিভিন্ন কেন্দ্রে। সেই মতো বিভিন্ন বিধায়ক যারা রয়েছেন তৃণমূলের, রত্না দেনা, অসীমা পাত্র, বেচারাম মান্না, এরা যারা রয়েছেন, অসিত মজুমদার, তারা বলেছিলেন যে দায়িত্বটা আমরাই নিচ্ছি, আমরাই করে দেবো। এবং তারপরে সংবাদ মাধ্যমকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি বিজেপি প্রার্থী সম্পর্কে একটা কথাই বলতে পারি যে তিনি খুব শীঘ্রই এক্স-এমপি লেটার হেডটা তিনি ছেপে নেবেন। তো এরপর আসবো তৃতীয়, সেটা হচ্ছে বনগাঁ কেন্দ্রের সাংসদ প্লাস কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সিএ নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন, শেষ পর্যন্ত সিএ বিধি কার্যকর হলো, সবই হলো, কিন্তু শান্তনু ঠাকুর বোধহয় বুঝতে পারেননি যে ভোটের দিন চেহারাটা এইরকম হয়ে যাবে। কারণ একটা তৃণমূল বা মতুয়া সম্প্রদায় তারা সিএ কার্যবিধি হওয়ার পরে শান্তনুকে নানানভাবে আক্রমণ করেছেন যে যেহেতু নানান ধরনের শর্ত চাপানো হয়েছিল নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে, তাই শান্তনু সিএ বিধি কার্যকর হওয়ার পর থেকেই ভিলেন হয়ে যান। এবং তৃণমূল বারে বারে বলতে থাকে কেন বিজেপি নেতারা, কেন শান্তনু ঠাকুররা, কেন বিজেপির বিধায়করা সিএ নিয়ে আবেদন করছেন না, বিজেপি নেতৃত্ব কেন আবেদন করছেন না, এইসব অভিযোগ করতে থাকেন। কারণ তাদের বক্তব্য ছিল যে সিএ নাগরিকত্ব নিঃশর্তভাবে দিতে হবে। তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর তিনিও বারবার শান্তনু ঠাকুরকে কাঠগড়ায় তুলেছিলেন।
কিন্তু ভোটের দিনে চিত্র দেখা গেল যে ভোটের দিনে সকাল থেকেই হচ্ছে বনগা ঠাকুরনগর, যেটা শান্তনু ঠাকুরের নিজের দুর্গ বলে পরিচিত, সেখানেই হচ্ছে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। শান্তনু ঠাকুর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, অনেক জায়গাতেই বিজেপি কর্মীদের দেখা যায়নি, সেখানে দাপাদাপি করেছে তৃণমূল। শান্তনু ঠাকুর বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে বলেছেন যে তৃণমূল হেরে যাচ্ছে, তাই হচ্ছে তারা এইভাবে আক্রমণ শানাচ্ছে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে আসলে শান্তনু ঠাকুর বোধহয় বুঝতে পারেননি যে ভোটের দিন তৃণমূল এইভাবে হচ্ছে রাস্তায় হচ্ছে নেমে দাপাদাপি করবে। তিনি হয়তো ভেবেছিলেন যে মতুয়া সম্প্রদায় বা বিজেপির কর্মী সংগঠনের জোরে হয়তো তৃণমূলকে রুখে দেওয়া যাবে, কিন্তু তৃণমূল যে ভোটের দিন রাস্তায় এভাবে তাদের উপস্থিতি থাকবে তিনি হয়তো বুঝতে পারেননি, তাই তৃণমূলের বিরুদ্ধে তিনি সন্ত্রাসের অভিযোগ করেছেন। আসলে হচ্ছে তাদের সংগঠনের থেকে তৃণমূল যে সাংগঠনিকভাবে অনেকটাই হচ্ছে শক্তি রয়েছে এবং সেটা ভোটের দিন তারা দেখিয়েছে, সেটাই হয়তো শান্তনু টের পেয়েছেন এবং সেই কারণে শান্তনু কিছু অজুহাত তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অজুহাত দিয়ে গেছেন। এবং সন্ধ্যের পরে যখন বনগাঁতে তৃণমূল বিজয় মিছিল বার করেছে, সেটা নিয়েও রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে এতটাই তারা কনফিডেন্ট হয়েছে বলেই হয়তো তারা করেছেন, কারণ এইটুকু তৃণমূল বুঝতে পেরেছে যে মতুয়া সম্প্রদায় যে ঢেলে গতবার ভোট দিয়েছিল 19 সালে, যার ভিত্তিতে শান্তনু ঠাকুর জিতেছিলেন, এবার বোধহয় মতুয়াদের সেই আশ্বাস পূরণ না হওয়ায় বা নাগরিকত্বের নামে যে টোপ দেওয়া হয়েছিল সেই নাগরিকত্ব বিধি কার্যকর হলেও হচ্ছে তারা একজনও নাগরিকত্ব এখনও পাননি, সেটা বোধহয় বুমেরাং হয়ে যাচ্ছে শান্তনু ঠাকুরের ক্ষেত্রে, বুমেরাং হয়ে গিয়েছে। সেই কারণে হয়তো বিজেপির প্রতি ক্ষোভ মানুষ দেখিয়েছে। এবং যদি অনেকে মনে করছেন যে শান্তনু ঠাকুর যদি অন্তত জনা 30-40 লক্ষ মতুয়া সম্প্রদায়ের কাউকে নাগরিকত্ব দেওয়ানোর ব্যবস্থা করতে পারতেন, তাহলে হয়তো তিনি প্রমাণ করতে পারতেন যে তিনি যে কথা বলেছিলেন বা কেন্দ্রীয় সরকার বা অমিত শাহ যে কথা বলেছিলেন নাগরিকত্বের কথা, সেটা মানুষ পেয়েছেন। কিন্তু যেহেতু সেটা হয়নি, তার জন্য মানুষ খেপেছিলেন এবং তৃণমূল সেটাকে এনক্যাশ করেছে। তার চিত্র ভোটের দিন কিছুটা পাওয়া গেছে। এখন শান্তনুর যে অবস্থা, তাতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে যতই বনগাঁতে বিজেপি শক্তিশালী হোক, বিজেপির অনেক বিধায়ক রয়েছে, সেখানে মতুয়া সম্প্রদায়ের ভোটও রয়েছে, কিন্তু সেই মতুয়া সম্প্রদায় কি শান্তনুর দিকে এবার মুখ ফিরে চাইবে? যদি না চায় তাহলে শান্তনুকেও বোধহয় হচ্ছে আবার এই XMP লেটারহেড ছেপে নিতে হবে। আমি জানি না যে 3 জনের কথা বললাম তারা XMP লেটারহেড 4 জুনের পরে ছাপবেন কিনা, তার জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।